আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি নবনীতা, আমি খায়রুল বাশা। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম, খুনিদের ধরতে কাজ করছে ভারতীয় পুলিশ, ঢাকায় মামলা। এমপি আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে ধোঁয়াশা আছে বললেন ওবায়দুল কাদের, ভারত নিয়ে বিএনপির বক্তব্য সমীচীন নয় মন্তব্য। মৃত্যুর আগ পর্যন্ত নিখোঁজ এমপির তথ্য না জানা সরকারের ব্যর্থতা বলছে বিএনপি, দুর্নীতি সংক্রান্ত ঘটনা কিনা প্রশ্ন। এবং উন্নয়ন সাংবাদিকতায় চ্যানেলে ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, হাতে কলমে শিক্ষায় চুক্তি সই। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের একটি বাসায় পরিকল্পিত হত্যাকাণ্ডে শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে ভারত সরকারের সাথে একযোগে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩ বারের সংসদ সদস্যের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। বাবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আমার বাবার হত্যার বিচার চাই আমি। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনারকে কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়। এমপি আনারের মৃত্যুর খবর জানার পর শোকে ভেঙে পড়েন স্বজনরা। নিজ বাসায় গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলকাতার এক বাসায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারত সরকার সব ধরনের সহায়তা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের মহাপরিদর্শক বলেছেন, ভারতীয় পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে, বিভিন্ন মোটিভ নিয়ে কাজ করছে পুলিশ। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি। আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। চিকিৎসা করাতে গত 12 মে কলকাতায় গিয়েছিলেন ওই সংসদ সদস্য। প্রথম দুদিন তার সঙ্গে পরিবারের যোগাযোগ থাকলেও 14 মে থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে আনোয়ারুলের পরিবার। যোগাযোগ করা হয় ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশনেও। তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে ব্রিফিং করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী। বাংলাদেশের এমপি মিস্টার আনোয়ারুল আজিম আনার এখানে এসেছিলেন পার্সোনাল ভিজিটে, তারপরে থেকে উনি মিসিং হয়ে যান। 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাতে মিসিং ডায়েরি করে ওনার একজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস
তার ভিত্তিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি। প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা এসআইটি হোক ওর জন্য, ওনার যে মিসিং ছিলেন, তারপরে ওই এসআইটি চেষ্টা করে ওনাকে ট্রেস করার, আর ওর পরে 20 তারিখে আমরা থ্রু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তে সিআইডি নিচ্ছে। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ডরিনের অভিযোগ, চিকিৎসা ও ব্যবসার কাজে কলকাতায় যাবার উদ্দেশ্যে তার বাবা রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের বাসা থেকে বের হন। এখন তারা জেনেছেন কলকাতায় নিউ টাউনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে আনোয়ারুল আজিমকে। মামলা করতে বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় যান মেয়ে ডরিন। আপনি কি সরাসরি কাউকে অভিযুক্ত করেছেন? কাউকে অভিযুক্ত করেছেন? সরাসরি কারো নাম বলেছেন? কাউকে চিনেন বা এরকম কিছু? তবে থানা পুলিশের বদলে ওই মামলার তদন্ত করবে ডিবি। মে মাসের 11 তারিখে মাননীয় সংসদ সদস্য তিনি ঢাকাস্থ ন্যাম ভবনের যে সরকারি বাসভবন আছে সেখান থেকে গিয়েছেন হত্যার উদ্দেশ্যে অপহরণ। এই ধারায় অজ্ঞাতনামা আসামিদেরকে অভিযুক্ত করে একটা মামলা করেছেন। পরবর্তী কার্যক্রম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ওয়ারি বিভাগ পরবর্তী কার্যক্রম। আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় কলকাতায়ও মামলা হয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করে দেয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ ধরনের মন্তব্য সমীচীন নয়। এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, যারা ইসরায়েলের গণহত্যাকে অস্বীকার করে তারা কাকে নিষেধাজ্ঞা দিল তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নাজিব বেগের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কলকাতায় গিয়ে নিহত হওয়ার খবরটি এখন টক অব দ্য কান্ট্রি। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কৃতি বিষয়ক উপকমিটির সভাতেও উঠে আসে প্রসঙ্গটি। আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে বিএনপির বক্তব্যকে অনভিপ্রেত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করে আছে? যারা দেখতে নারী তার চলন বাধা, এ ধরনের উক্তি করা সমীচীন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছেন সেটা তো হিটলারের চেয়েও ভয়াবহ। কিভাবে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে? এটা কি গণহত্যা নয়? গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। অপরাধ করলে শেখ হাসিনার সরকার তাকে ছাড় দেয় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় বিএনপি বলেছে, মৃত্যুর আগে তার সম্পর্কে কোনো তথ্য না জানা সরকারের ব্যর্থতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার নিখোঁজ হওয়ার পরও সরকার এবং প্রতিবেশী রাষ্ট্র কোনো তথ্য দিতে পারল না। দুর্নীতি সংক্রান্ত কোনো ঘটনায় এমন ঘটেছে কিনা সেই প্রশ্ন রেখেছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি শোভাযাত্রা করেছে বিএনপি। এরপরই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে যৌথ সভা করেন বিএনপির নেতারা। সভা শেষে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব।
পরে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ভারতে গিয়ে নিহত হওয়ার ঘটনা নিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না আর কি। কথা বলেন সাবেক সেনা প্রধানের মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়েও। সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের উপর হামলা হয়েছে এমন অভিযোগ এনে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পর প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে অনেক সময় হোঁচট খায় শিক্ষার্থীরা। এই দূরত্ব ঘোচাতে উন্নয়ন সাংবাদিকতায় চ্যানেল আইয়ে ইন্টার্নশিপের যুক্ত হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগ। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয়ের সভাকক্ষে চ্যানেল আই ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইন্টার্নশিপের চুক্তি সই হয়। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কিছু শিক্ষার্থী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। আমরা কিছু সংখ্যক জার্নালিস্ট তৈরি করব, তাদের জন্য যা করতে আমরা সব কিছু করবো, বাট দে উইল বি প্রফেশনালি এক্সেপশনালি কম্পিটেন্ট এবং দে উইল বি এথিক্যাল। তাদের এথিক্স সম্বন্ধে কোনো রকম কোশ্চেন থাকবে না। তো আপনাদের এখানে এই যে একটা সুযোগ হলো, বসে প্র্যাকটিক্যালি আপনার সাথে কাজ করতে পারবে। উই কনসিডার চ্যানেল আই as one of the absolute top TV channels in Bangladesh. কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দেশের গণমাধ্যমও প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে গেছে, এরপরও এই খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে। টেলিভিশন, অনলাইন মাধ্যম, পত্রিকা সবকিছু মিলে এখন মিডিয়া জগৎটা তো অনেক বড় আগের চাইতে। তো এখানে লোকবল দরকার, সে কারণেই ইউনিভার্সিটিগুলো মনে করছে যে এই পেশা বা এই সাবজেক্টগুলোকে চালু করা উচিত। আমাদের এখান থেকে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটিকে কোনো রিসার্চের বিষয়ভিত্তিক কোনো ডিমান্ড যদি দেয়, সেটাকেই সেই ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট হিসেবে বাজারে ছাড়ে, এটাই হচ্ছে কালচার। কিন্তু আমাদের দেশে ইন্ডাস্ট্রির সাথে দেশের খুব একটা সম্পর্ক, ইউনিভার্সিটির সম্পর্ক লক্ষ্য করা যায় না। বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা মনে করেন, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যার সাথে সাংবাদিকতা বিভাগও গুরুত্ব পাচ্ছে। এ অবস্থায় হাতে কলমে শিক্ষার বিকল্প নেই। দুইটি শীর্ষ প্রতিষ্ঠানের সম্মিলিত যে প্রয়াসটি, সে প্রয়াসটির মাধ্যমে আমাদের হাতে কলমে হৃদয় মাটি মানুষ কিংবা শাইখ ভাইয়ের তত্ত্বাবধানে যে কাজগুলো মাঠে কলমে আমাদের শিক্ষার্থীরা শিখবে, তার সঙ্গে যে মাঠের যে মানে নারীর সম্পর্কটা তৈরি হচ্ছে, যেটা শহরের ছেলেমেয়েরা আসলে অনেক সময় তারা এটাকে পায় না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বলছে, সাংবাদিকতা বিভাগের জন্য ভবিষ্যতে চ্যানেল আইয়ের সঙ্গে এমন কার্যক্রম আরও বাড়ানোর সুযোগ রয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। চলে যাচ্ছে সংবাদের পরবর্তী অংশে। বিশ্বের সাথে তাল মিলিয়ে জনসংখ্যাকে জনসম্পদের রূপ দিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই বলেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ইউসেফ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর আয়োজনে অংশ নিয়ে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশিক্ষণ, জ্ঞান ও দক্ষ জনশক্তির বিকল্প নেই। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে সময়োপযোগী শিক্ষা ও উদ্যোগে বিশ্বমানের নাগরিক তৈরি করতে হবে। আলিমাল রাজি জানাচ্ছেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিজিটাল বাংলাদেশের ধারণা পেরিয়ে জাতীয় পরিকল্পনা যখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষ জনশক্তি। সময়োপযোগী কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির প্রত্যয় নিয়ে এ যাত্রার অংশীদার ইউসেফ বাংলাদেশের 50 বছর পূর্তি। ইউসেফের সকল আপনাদের সবাইকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। আজকে সত্যিই আমাদের আনন্দের দিন, আমাদের সাফল্যের দিন এবং আমাদের সাফল্যের গাথা।
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই বলেছেন অতিথিরা। আমাদের 35 to 40% ইয়ং জেনারেশন, তাদেরকে যদি আমরা স্কিল করে বিদেশে না পাঠাই, তারা আমাদের কাঙ্ক্ষিত যে ফরেন ইনকাম সেটা করতে পারে না ডিউ টু স্কিল। Focus on unprivileged children, or vulnerable youth, and helping them develop their skills so they can not only have skills, but so that they can have an opportunity for a livelihood, so that they can have self-confidence and be empowered. দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অপরিহার্য। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে আমরা বিভিন্ন জেলায়, উপজেলায় আমরা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাদেরকে ট্রেন করে দেশে বিদেশে যেন তারা সফল হয়, সেই লক্ষ্যে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। এই কারিগরি এবং তথ্য প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে না পড়েন সেই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা শিক্ষার্থী ছেলেমেয়েরা, তাদেরকে তথ্য প্রযুক্তি জ্ঞানে এবং কারিগরি শিক্ষায় বৃত্তিমূলক প্রশিক্ষণে অবশ্যই শিক্ষিত করে তোলাই হচ্ছে সময়ের দাবি। স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশের জনগণকে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে 1972 সাল থেকে কাজ করে যাচ্ছে ইউসেপ বাংলাদেশ। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরে বাংলাদেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণ এবং এয়ারবাস ক্রয় সংক্রান্ত চুক্তি হওয়া নিয়ে আশাবাদী ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মোস্তফে। নিজ বাসভবনে সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জানান, ভালো প্রস্তাবের কারণে বাংলাদেশ তাদের সঙ্গে চুক্তি করবে বলে আশাবাদী তিনি। পান্থ রহমান জানিয়েছেন বিস্তারিত। গেল সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করে গেছেন গুরুত্বপূর্ণ বৈশ্বিক নেতা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইউরোপের অন্যতম রাষ্ট্রনেতার সেই সফরে প্রত্যাশা ছিল বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার। সেই সফরের প্রসঙ্গ টেনে ফ্রান্সের রাষ্ট্রদূত জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরতি সফরে বেশ কিছু অগ্রগতি আশা করছেন তারা। বাংলাদেশ বিমানের সাথে এয়ারবাস দীর্ঘ সময় ধরে কাজ করছে। এয়ারবাস বিক্রির বিষয়টি এখনো আলোচনায় আছে। একই সাথে আর্থ অবজারভেশনের জন্য বাংলাদেশ যে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণ করতে চায় সে ব্যাপারেও আলোচনা চলছে। আলোচনায় অগ্রগতিও আছে। আশা করছি সহসায় এই দুটি বিষয়ে সমঝোতা হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরে জলবায়ুর প্রভাব মোকাবেলায় একটি সমঝোতা সই হওয়ার কথা। And this will be endorsed during an upcoming visit of Honourable Prime Minister to France. আকাশপথ যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতার কথা জানালেও কৌশলগত প্রতিরক্ষা খাত নিয়ে বিস্তারিত বলতে চাননি রাষ্ট্রদূত। We are confident that Bangladesh authorities are আমরা বিশ্বাস করি রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে আঞ্চলিক নিরাপত্তায় হুমকি এলেও বাংলাদেশ তা মোকাবেলা করতে পারবে। যদিও পরিস্থিতি নিয়ে শঙ্কা আছে, আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব। আমরা মনে করি রোহিঙ্গাদের ফিরে যাওয়াই সমাধান, তবে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার পাশাপাশি উন্নয়নশীল দেশে উত্তরণের পরও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। ইউক্রেন যুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণ নিয়ে ভুল তথ্য প্রচারে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ 50 বছরে যুক্তরাজ্যের স্যান্ডওয়েল কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী মেয়র নির্বাচিত হয়েছেন সৈয়দা আমিনা খাতুন এমপি। মঙ্গলবার স্যান্ডওয়েল কাউন্সিল হাউসে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে মিজান রেজা চৌধুরী ভিডিও চিত্রে বিস্তারিত জানিয়েছেন আব্দুল আহাদ সুমন। যুক্তরাজ্যের সান্ডওয়েল কাউন্সিলে 6 বারের নির্বাচিত লেবার দলীয় কাউন্সিলর হিসেবে কমিউনিটি সেবা দিয়ে আসছেন সৈয়দা আমিনা খাতুন এমবিই। এবার যুক্তরাজ্যের স্থানীয় সরকার পরিচালনায় অভিজ্ঞ কাউন্সিলরদের মধ্য থেকে 1 বছরের জন্য মেয়র নির্বাচিত হন তিনি। নতুন দায়িত্ব গ্রহণে ব্রিটিশ বাংলাদেশি যুব সম্প্রদায়কে মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মেয়র আমিনা। And I hope I can be an inspiration for women and young people. I encourage young people
to get into politics because if I can do it, anybody can do it. ব্রিটেনের মূলধারা রাজনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের সম্পৃক্ততা থাকলেও নারীদের সংখ্যা একেবারেই কম। কাউন্সিলর সৈয়দা আমিনা খাতুন এমবিই এমন অর্জনে আনন্দিত গোটা বাঙালি কমিউনিটি। ফার্স্ট ফিমেল মেয়র হিসেবে নিযুক্ত হয়েছেন, এটা আমরা লাগে অত্যন্ত গর্বের বিষয়। It's absolutely inspirational that she has encouraged a lot of people, women in particular, to come forward. কাউন্সিল হাউসে সৈয়দা আমিনা খাতুন এমবিই মেয়র হিসেবে এবং কাউন্সিলর স্টিভ মেলিয়া ডেপুটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে কাউন্সিলর সৈফুর রহমান, অবসরপ্রাপ্ত ডেপুটি লেফটেন্যান্ট ডক্টর সাফায়েত হোসাইন, এনাম চৌধুরী সহ নির্বাচিত কাউন্সিলর, উচ্চপদস্থ কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর সৈয়দা আমিনা খাতুন যুক্তরাজ্যের সেন্ট্রাল কাউন্সিলে আজ মেয়র নির্বাচিত হয়েছেন। 50 বছরের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশি মহিলা নির্বাচিত হওয়ায় বাঙালি কমিউনিটিতে অত্যন্ত আনন্দের জোয়ার বইছে। তারই হাত ধরে নবপ্রজন্ম এদেশের মূলধারা রাজনীতিতে সংশ্লিষ্ট হবেন, এটাই সকলের প্রত্যাশা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল্লাহ সুমন, চ্যানেল আই। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সফর সঙ্গীদের জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রয়াত প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে তেহরানে জড়ো হয়েছেন লাখো ইরানি। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আগামী 23শে মে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনীত সিনেমা ফাতিমা এবং স্পর্শিয়া অভিনীত ছবি সুস্বাগতম। ফাতিমা ইতিমধ্যে ইরানের বিখ্যাত ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং পুরস্কৃত হয়ে আলোচনায়। ছবিটির শুটিং শেষ হয়েছে প্রায় 6 বছর আগে। অভিনয় জীবনের শুরুর দিকের এই ছবিতে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিন। সুস্বাগতম পরিচালনা করেছেন শফিকুল আলম। বনবিথি মুভিজ প্রযোজিত এই সিনেমায় স্পর্শিয়ার নায়ক নীরব। সিনেমাটি প্রেমের হলেও একজন নারীর পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে। প্রবালী ব্যাংক কৃষি সংবাদ। দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো দানাদার ফসল কিনোয়া ও চিয়া সিড আবাদ করে ভালো ফলন পেয়েছেন এক কৃষক। সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিডের আবাদ এই অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে বলছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা, অবহেলার পরিচর্যার অভাবে নিঃশেষ হচ্ছে মুজিবনগরের আম্রকাননের শতবর্ষী আম গাছ। এতে প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে মলিন হয়ে পড়ছে ছায়া সুনিবিড় মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী আম্রকানন। বিপর্যস্ত আশেপাশের পরিবেশ প্রতিবেশ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আম বাগান রক্ষা করা না গেলে আগামী প্রজন্ম ইতিহাস থেকে বঞ্চিত হবে বলছেন দর্শনার্থী সহ সংশ্লিষ্টরা। সংবাদের সময় হলো আবারও বিরতির পরে জানিয়ে দিচ্ছি। হিমালয় সহ পাহাড় পর্বত রক্ষায় বিশ্ববাসীকে প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। যাচ্ছি পরের সংবাদগুলোতে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাব্বির হোসেন চৌধুরী বলেছেন, হিমালয় সহ পাহাড় পর্বত রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ পাহাড় সুস্থ থাকলে পৃথিবীও বাসযোগ্য থাকবে। নেপালের কাঠমান্ডু চন্দ্রগিরি হিল রিসোর্টে ইন্টারন্যাশনাল এক্সপার্ট ডায়ালগ অন মাউন্টেন, পিপল অ্যান্ড ক্লাইমেটের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এবং নেপালের মতো দেশ নেট জিরো অর্জন করলেও বৈশ্বিক কার্বন নির্গমনে কোনো পার্থক্য হবে না, কারণ G20 দেশগুলো বিশ্বব্যাপী কার্বন নির্গমনের 81% জন্য দায়ী। উন্নত দেশগুলোকে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি দিলেও জাতীয় অভিযোজন পরিকল্পনাগুলোতে অর্থায়ন করে না। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় এই ডাবল স্ট্যান্ডার্ড বন্ধ করতে হবে বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। Fossil fuels to the extent of $7 trillion a year, but the national adaptation plans are not funded. This, I'm sorry to say, but this double standard has to stop because time is running out. উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে ব্যস্ত পটুয়াখালীর মির্জাগঞ্জের প্রার্থীরা। মাইকিং, পোস্টার ও উঠান বৈঠকের পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন তারা। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে 29 মে মির্জাগঞ্জে ভোট হবে। এনায়েতুর রহমান জানাচ্ছেন। পায়রা নদীর তীরে প্রায় 38 কিলোমিটার দীর্ঘ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মানুষের জীবন ঝড়, প্লাবন আর নদী ভাঙ্গন নিয়ে। আসন্ন এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মির্জাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নের জন্য আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী হিসাবে কাপ্রিস মার্কায় মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে আপনাদের মাধ্যমে দোয়া এবং ভোট আশা করি। জনগণের দাবির প্রেক্ষিতে আমি নির্বাচনে আসছি। দল যে সিদ্ধান্তের মাথা পেতে নেব, আমি বিএনপি করি, বিএনপি অন্তরে আছে, দিলে থাকবে এবং সবসময় বিএনপি সমর্থকরাও তো বিএনপিতে ভোট দেয়, আমি একজন সমর্থক হিসেবে থাকলেও আমি বিএনপিতেই থাকি। শতভাগ নিশ্চিত যে মির্জাগঞ্জ উপজেলায় ভোট সুষ্ঠু হবে এবং জনগণ ভোট দিতে পারবে এবং তারা কেন্দ্রে যাবে ভোট দেওয়ার জন্য। বিএনপির বহিষ্কৃত এক নেতা প্রতিদ্বন্দ্বিতা করায় এ নির্বাচন ভিন্ন মাত্রা যোগ হয়েছে। তবে চলমান শান্তিপূর্ণ পরিবেশে সন্তুষ্ট সাধারণ ভোটাররা। ভোটের পরিবেশ ভালোই দেখতে আছে। যে এলাকার উন্নতি চাই আমরা তাকেই ভোট দেব। যেরকম এই রাস্তাঘাট বা মানুষ অসহায় আছে, দরিদ্র, যার পিছে আর কি সবাই মূল্যায়ন করে তাকেই আমরা ভোট দেব। যোগ্য প্রার্থী দেখে, ভালো প্রার্থী দেখে তাকেই আমরা ভোট দেব, যে দেশের উন্নয়ন করতে পারবে। যাই যোগ্য প্রার্থী তাকে আমরা ভোট দেব, যে দেশের উন্নতি করবে তাদের ভোট দেব। আগামী 29 মে মির্জাগঞ্জ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক বিএনপি নেতা প্রতিদ্বন্দ্বিতা করায় এ নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা ও মানবতা শীর্ষক সিম্পোজিয়াম হয়েছে। আয়োজনে সভাপতি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। বক্তারা বলেন, বুদ্ধের বাণী সবার মাঝে ছড়িয়ে দিলে যুদ্ধ সহ চলমান সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। সিম্পোজিয়ামে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সীতেশ চন্দ্র পাতসার, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাখওয়াদি সুথিমথর, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় কাউন্সিলর চিত্তরঞ্জন দাস সহ অন্যরা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতির পরে জানাচ্ছি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রাম ও খাগড়াছড়িতে নানা আয়োজন এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং প্রয়াণ স্মৃতি বিজড়িত দিনটি উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা, বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল গ্রহণ করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরে বিহারে সমবেত হয়ে হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বুধবার বিকেলে নন্দনকানন বৌদ্ধ মন্দির হতে বের হয় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা। এছাড়া খাগড়াছড়ি শহরের 100 বছরের ঐতিহ্যবাহী ইয়ংডো বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। সেখানে দেশ, জাতি তথা সকল প্রাণীর সুখ এবং মঙ্গল কামনা করা হয়।
এবার খেলার খবর।